আশরাফ ভাই, একটা গান শোনান তো। উল্লিখিত কথাটা শুনে আশরাফ পেছনে ঘুরে তাকাই, পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, সরি, কে আপনি? নীলা আর কিছু না বলেই চলে যায়। অবাক হয় না আশরাফ। আশরাফের ধারণা হবে হয়তো কোনো পথচারী পাগলি, কিন্তু পাগলের গেটাপও কি এত সুন্দর হয়? ধানমন্ডি লেকে আশরাফ কিছু পথ শিশুদের নিয়ে গল্প করছিলেন। এটা নতুন কিছু না, আশরাফ প্রায়ই আসে এই লেকে পথ শিশুদের সাথে গল্প করে, গান গাই, খেলে, তাদের নিজের হাতে খাওয়াই। নীলার বাড়ি ধানমন্ডি লেকের পাশেই। পড়াশোনার চাপে খুব একটা বের হওয়া হয় না নীলার। তবে এখন পরীক্ষা শেষ হওয়ায় নীলা এখন মুক্ত পাখি। আজ নীলার মনটা একটু বেশি খারাপ ছিল, তাই একাই চলে গিয়েছে লেকে হাঁটার জন্য। লেকে গিয়ে যে আশরাফকে দেখবে এটা আশা করেনি নীলা। নীলা আশরাফকে আগে থেকেই চিনি। চেনার মাধ্যমটা হলো ফেসবুক। ফেসবুক থেকেই নীলা আশরাফকে চিনে এবং জানে যে আশরাফ খুব ভালো গান গায়। কিন্তু আশরাফ নীলাকে চিনে না, কারণ কথা হয়নি কখনো এর আগে। নীলা বাড়িতে গিয়ে বিছানায় ধপাস করে বসে পড়ে। ইস, আজ আশরাফকে সত্যি সত্যিই দেখলাম, কিন্তু ওটা কি আসলেই আশরাফ ছিল নাকি আমার দেখার ভুল? আশরাফ হলে আমাকে গান শোনালো না কেন? থুর, আমি তো কিছু বলারই সুযোগ দিলাম না, উল্টো ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসলাম। থাক, ব্যাপার না, কাল গিয়ে আবার দেখবো, যদি পাই তাহলে গান শুনেই ছাড়বো। হঠাৎই রুমে মায়ের আগমন। কি রে, কোথায় গিয়েছিলি তুই? কেন, জেনে কি করবা শুনি? এভাবে কথা বলছিস কেন? রাগ করেছিস? আমার আর রাগ? আমার রাগের কোনো দাম আছে নাকি তোমাদের কাছে? বলেই মুখ ঘুরিয়ে বসলো নীলা। নীলার মা নীলার পাশে বসে নিজের দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, আমার মেয়েটার বুঝি অভিমান হয়েছে আমার উপর? শুধু তুমি না, বাবা, ভাইয়া, আপু, সবার উপরেই। তোমাদের কারোর একটু সময় নেই আমার জন্য। এসএসসি পরীক্ষা শেষে যে এত লম্বা ছুটি পেলাম, সেগুলো কি করব শুনি? ব্যাংকে গিয়ে জমা রেখে আসবো? ছুটি আবার ব্যাংকে জমা রাখা যায় নাকি? উফ মা, যায় না বললেই তো বলছি। আমি একটু ঘুরতে চাই, চলো না মা, সবাই মিলে একটু কোথাও থেকে ঘুরে আসি প্লিজ। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, দেখছি। দেখছি না, কথা দিতেই হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চল, কিছু খাবি? এই, তুমি আমাকে বাবা বললে কেন মা? আমি কি তোমার ছেলে নাকি? আমি তো তোমার মেয়ে, তাহলে মা হব। মা বলো, মা। ওফ, তোকে নিয়ে আর পারা যায় না। সামান্য কথা তো ভুল ধরিস তুই। আয় তাড়াতাড়ি খেতে। আগে মা বলো, তারপর। আচ্ছা, মা 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 হয়েছে। মা বললে নাকি মামা বললে? দূর, খেলে আয়, আর না খেলে বসে থাক। তোর সাথে কথাই আমি পারবো না। নীলার মা ঘর থেকে বেরিয়ে গেল রাগ করে। এদিকে নীলা হেসে লুটোপুটি খাচ্ছে বিছানায়। সবাই নীলাকে রাগিয়ে মজা পায়, কিন্তু নীলা তার মাকে রাগিয়ে মজা পায়। রাতে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল সকলে। নীলা খাবার নিয়ে চুপচাপ বসে আছে। বিষয়টা খেয়াল করলো নীলার ভাই নীরব। কিরে নীলা, খাচ্ছিস না কেন? কি করে খাবো ভাইয়া, পেটে যে জায়গা নেই। জায়গা নাই মানে? তুই তো বিকালেও কিছু খাসনি। না মা, সে কথা নয়, আসলে পেটের ভেতরে অনেক কথা জমে আছে তো তাই। আর বাবা তো খেতে বসে কথা বলতে পছন্দ করেন না। এটা কোনো কথা হলো? আচ্ছা শুন, তোর জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সারপ্রাইজ। কে দিবে? তুমি? তোর বাবা। বাবা? খুশিতে লাফিয়ে উঠে নীলা। পারে তো এখনই ওর বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু এটা করা যাবে না। ভীষণ রাগী ওর বাবা। তাই চুপচাপ খেয়ে শুতে চলে গেল নীলা। রাতে ঘুমিয়ে আসছে না নীলার। কি সারপ্রাইজ দেবে ওর বাবা? বিছানায় এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। সকাল হয়েছে কিনা জানে না নীলা, কিন্তু ওর মনে হলো কিছু যেন ভেজা ভেজা লাগছে। নিজের মনেই নিজে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। আজকে কি বৃষ্টি হয়েছে? এ মা, আমি কি বৃষ্টিতে ভিজে গেলাম? আচ্ছা, ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানি পড়বে কি করে? এই যা, আমি কি আমার বিছানায় হিসু করে দিলাম? এর মধ্যেই হঠাৎ করে মুখে যেন কেউ ঠাস করে থাপ্পড় মারল, আর নীলা ধড়ফড়িয়ে বিছানায় বসে পড়ল। পাশে তাকাতেই দেখল গুবলাই ইঁদুরের মতো ছোট ছোট কয়টা দাঁত হয়েছে, সেই দাঁত বের করে হাসতেছে। এই হাসি যেন শুধু হাসি নয়, এ এক বিশ্বজয়ের হাসি। গুবলাই? গুবলাই নীলার চাচাতো বোনের ছেলে। ওর ভালো নাম এনায়েত, আর ডাক নাম হলো গুবলাই। বয়স 1 বছর 2 মাস।
নীলার পেটের দিকে জামা ভিজা। নীলার আর বুঝতে বাকি রইল না যে আসলে ওর সাথে কি হয়েছে। কোনো রকম মুখে হাসি টেনে গুবলাইকে কোলে নিয়ে বলে, বাবার মানুষ পাস নাই? দুনিয়াতে কি তোর হিসু করার জায়গার অভাব পড়েছিল রে? নীলা কথাগুলো বলেই গুবলাইয়ের গাল টেনে দিল। সাথে সাথেই গুবলাই নীলার মুখে আরেকটা থাপ্পড় দিয়ে খিলখিল করে হাসতে শুরু করলো। নীলা কাঁদো কাঁদো স্বরে গুবলাইয়ের দিকে তাকিয়ে বলে, বাপ কোন জন্মের শোধ নিচ্ছিস রে? এর মধ্যেই রুমে নীলার মা প্রবেশ করে বললেন, কিরে নীলা, সারপ্রাইজ পছন্দ হয়েছে? সারপ্রাইজ? কোথায় সারপ্রাইজ? বাবা আমার রুমে রেখে গেছে। এ কিরে, তোর কুলেই তো তোর সারপ্রাইজ। নীলা একবার ভালো করে গুবলাইয়ের দিকে তাকিয়ে ওর মাকে বলল, মা, এটা সারপ্রাইজ? হ্যাঁ, তোর নাকি একা একা বোরিং লাগে, তাই তোর বাবা নিপাকে ফোন দিয়ে বলেছে গুলুবাইকে নিয়ে যেন আমাদের বাড়িতে কদিন বেরিয়ে যায়। হায় আল্লাহ, সারা রাত ঘুমাইনি এই বিচ্ছুটার জন্য। হায় আল্লাহ গো, এই বিচ্ছু নাকি আমার সারপ্রাইজ। সকালে তাড়াতাড়ি ফ্রেশ হয়েই নীলা বেরিয়ে পড়ে বাড়ি থেকে। বাড়িতে থাকা মানে ওই বিচ্ছুটার জ্বালা যন্ত্রণা সহ্য করা। নীলা বাবু খুব পছন্দ করে, কিন্তু এই বিচ্ছুটার মতো বাবু কখনো দেখেনি নীলা। আর সব রেখে যে কেন ওর পিছেই লেগে থাকে এটাও বুঝে আসে না ওর। লেকের ভেতর দিয়ে একা একাই হাঁটছে নীলা। ওর বান্ধবীদের ফোন দিয়ে বলে দিয়েছে লেকে আসার জন্য। নীলা চারপাশে চোখ বোলাচ্ছে, চোখ দুটি আশরাফকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। থুর, আজ বোধহয় আসেনি ঘোড়ার ডিমটা। পাশ থেকেই গিটারের টুংটাং শব্দ ভেসে আসছে। নীলা একটু এগিয়েই গেল দেখার জন্য। আশরাফ ওই পথ শিশুদের গান শোনাচ্ছে। আরে পাস, আমি সাহেবকে খুঁজে খুঁজে মরি আর সে এখানে গান শোনাচ্ছে। নীলা দৌড়ে গিয়ে আশরাফের পাশে বসে। উপস্থিত সকলে নীলার এমন আগমনে ভয় পেয়ে যায়, এমনকি আশরাফ নিজেও। বাচ্চাগুলো সবাই বুকে থুতু দিচ্ছে দেখে নীলাও আশরাফের বুকে থুতু দিতে যায়। আশরাফ নীলাকে থামিয়ে বলে, এই কি হচ্ছে এসব? আরে বাচ্চাগুলোর সাথে তো আপনিও ভয় পেলেন। এমন হুট করে দৌড়ে এসে বসায় ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু এটা কি হচ্ছে? কোনটা? এই যে আপনি আমার বুকে থুথু দিচ্ছেন। এমা, আপনি দেখলেন না বাচ্চাগুলো ভয় পেয়ে বলে বুকে থুথু দিচ্ছে, কিন্তু আপনি তো ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়েছিলেন। আশরাফ এবার একটু কেশে বলে, তাকিয়েছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে আপনি আসলে কোন পর্যায়ের পাগল। ওই, আমি পাগল হতে যাব কেন? তাহলে কি আপনি? অবশ্য আপনার গেট আপ দেখে কেউ বলবে না যে আপনি পাগল, কিন্তু ব্যবহার তো পুরাই পাগলের মতো। ওই, আমি কোনো পাগল টাগল না। তবে আপনি চাইলে আমাকে পাগলি বলে ডাকতে পারেন। কোনো ইচ্ছে নেই আমার, আপনি এখন আসতে পারেন। আসতে পারেন মানে কি? আমিও গান শুনবো। আমি গান পারি না। মিথ্যা কথা বলবেন না একদম। আমি জানি আপনি গান গাইতে পারেন। পারলেও আপনাকে শোনাবো না। আশরাফ এবার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বলল, আজ আমি আসি কেমন? কাল আবার তোদের সাথে দেখা হবে। ভালো থাকিস, টাটা। টাটা। আশরাফ গিটার নিয়ে উঠে চলে যাচ্ছে। নীলাও আশরাফের পিছু নেই। এই, আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? তো কি করব? আমি যে বললাম গান শোনাতে। আশরাফ এবার দাঁড়িয়ে পড়ে। নীলার দিকে তাকিয়ে আশরাফের মুখটা একদম নীলার কাছে নিয়ে বলে, এই মেয়ে আমি গান গাইতে পারি এটা কে বললো? আপনাকে নিশ্চয়ই কেউ পাঠিয়েছে আমার সাথে কথা বলতে, তাই না? কে পাঠিয়েছে তাড়াতাড়ি বলুন। নীলা আশরাফকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। হ্যাঁ, আসছে আমার শাহরুখ খান। তার সাথে কথা বলার জন্য নাকি আমাকে পাঠাবে? জি না, আমি শাহরুখ খান নই, আমি একজন সাধারণ মানুষ। তবুও সাধারণ মানুষের তো আর শত্রুর অভাব নেই। থুর, আমাকে কেউ পাঠায়নি। আমি আপনাকে এমনিতেই চিনি। আপনাকে যদি কেউ না পাঠায় তাহলে নিশ্চয়ই আপনি একটা সাইকো। কি বললেন আপনি? আমি সাইকো? জি হ্যাঁ। দেখেন নেহাত, আপনি আমার... এটুকু বলেই মুখে হাত দেয় নীলা। আশরাফ ভ্রু কুচকে তাকায় নীলার দিকে। আমি আপনার... কিছু না। বলুন কি বলতে চাইছিলেন? বললাম না কিছু না। এবার একটা গান শোনান তো। শোনাবো না। আপনি শোনাবেন, আপনার ঘাড়ও শোনাবে। তাহলে ঘাড়কেই বলেন। দেখেন মিস্টার আশরাফ, আজ আপনি গান শোনাবেন না তো সমস্যা নেই, পরবর্তীতে আপনাকে গান শোনাতেই হবে। তাই আপনাকে আজকের মতো ছেড়ে দিলাম। আর যদি না শোনাই? পরবর্তীতে আর কোনো না শব্দ আসবেই না। আমি যখন বলছি আপনি গান শোনাবেন মানে শোনাবেনই। এত অধিকার নিয়ে কথা বলেন কিভাবে? আশরাফের কথাই হেসে দেয় নীলা।
এখানে অধিকারের কি দেখলেন মিস্টার? অনেক কিছু। যেমন? সব কথাতেই কেমন যেন অধিকার অধিকার গন্ধ। আপনার নাক নাকি আইফেল টাওয়ার? মানে? এই যে কথাতেও নাকি অধিকারের গন্ধ পাওয়া যায়, অদ্ভুত না এটা? জি যাই, তবে সেটা আপনার মতো বাচ্চা মেয়ের বোঝার কাম্য নয়। আমি বাচ্চা? তাই তো মনে হয়। আচ্ছা আসি এখন, বিদায়, আল্লাহ হাফেজ। আশরাফ বাড়িতে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। বড্ড ক্লান্ত লাগছে তার। আশরাফের ফুপি আশরাফের রুমে এসে জানায় তারা বাড়িটা ছেড়ে দিচ্ছে। আশরাফ কারণ জানতে চাইলে তার ফুপি জানায় পাশের ফ্ল্যাটের রিনা বেগমের সাথে তার নাকি ঝগড়া হয়েছে। বুঝলে আশরাফ, আজকে তো 25 তারিখ, আমার আর 2 দিন পরেই নতুন বাসায় উঠবো। কেন ফুপি, এত তাড়া কিসের? এখনো তো অনেক সময় বাকি আছে। সে থাকবে, ওই রিনা শয়তানিটার সাথে ঝগড়া আমার ভালো লাগে না। তুমিও বা কম কিসের ফুপি? সে যদি নকল রিনা হয় তাহলে তুমি তো সিনেমার আসল রিনা খান, একদম পাক্কা ঝগড়ুটে। আশরাফ, এটা তুই কি বললি? তুই আমাকে ঝগড়াটা বলতে পারলি? কই না তো, আমি এটা বললাম নাকি? চুপ কর, এত কথা বাদ। 2 দিন পরই আমরা বাড়ি পাল্টাবো, ব্যাস। তা কোথায় যাবে শুনি? এভাবে আর কতদিন? 2-3 মাস পর পরই বাড়ি পাল্টাবে? কোনো বাড়িতেই তো টিকতে পারো না, এর ওর সাথে তোমার ঝগড়া লেগেই থাকে। এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। এবার যার বাসায় যাচ্ছি ওটা আমার বান্ধবীর বাড়ি, ও সব সামলে নিবে। তোমার যা ভালো মনে হয় করো আর কি। রাতে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করছিল নীলা। এর মধ্যেই গুবলাইয়ের আগমন। একটু একটু পা দিয়ে হাপুর বেয়ে নীলার রুমে যায়। কিরে বিচ্ছু, আবার আমার রুমে আসছিস কেন? গুবলাই আধো আধো বলিতে কি বলল তা নীলার বোধগম্য হয় না। বিচ্ছু, তোর এই পাকিস্তানি নাকি আরবি, যাই হোক এই ভাষা আমি বুঝি না, পারলে বাংলায় বল। গুবলাই কি বুঝলো কে জানে, ঠাস করে নীলার নাক বরাবর মারল। নীলা চোখ গরম করে তাকায় গুবলাইয়ের দিকে। বিচ্ছু হারামি পোলা, একটা থাপ্পড় দেমু। নীলা ঝাড়ি দেওয়ায় গুবলাই কেঁদে দেয়। এই রে, বিচ্ছুটা তো কেঁদে দিল। বাবা যদি শুনে তো আমার দফা রফা হয়ে যাবে একদম। নীলা গুবলাইকে কোলে নিয়ে গুবলাইয়ের মাথায় হাত বুলায়, গালে মুখে চুমু খেয়ে বলে, থাম বাপ, কান্দিস না, তোর 2টা পায়ে পড়ি, লক্ষ্মী সোনা। বাপ আমার, কান্দিস না, আদর করে দিচ্ছি, কাঁদে না বাবা আমার। এতে যেন গুবলাইয়ের কান্নার বেগ আর আওয়াজ আরো বৃদ্ধি পায়। গুবলাইয়ের মা নিপা আর নীলার বাবা উপস্থিত হয় রুমে। নীলার বাবাকে দেখে কলিজার পানি শুকিয়ে আসে নীলার। নিজের মনে বিড়বিড় করে, এই রে, জমের নাম নিতে না নিতেই জম হাজির, আজকে বুঝি আমার জীবন গেল। নীলার কোল থেকে গুবলাইকে নিপা কোলে নেয় আর কান্না থামানোর জন্য বৃথা চেষ্টা করে, কিন্তু কান্না কিছুতেই থামছে না। নীলার বাবা রাগী দৃষ্টিতে তাকায় নীলার দিকে। দিন দিন কি তোমার বুদ্ধি বাড়ছে নাকি কমতেছে নীলা? নীলা মাথা নিচু করে জবাব দেয়, কি করেছি বাবা? আবার জিজ্ঞেস করছো কি করছো? এতটুকু একটা বাচ্চার গায়ে হাত তুললো কিভাবে তুমি? তোমার কি একটু মায়াও হয় না নাকি? না বাবা, আমি গুবলাইকে মারিনি, বরং গুবলাই আমাকে মেরেছে। কি সুন্দর করে আবার মিথ্যা বলতেছো। আর কোনো সময় যেন না দেখি তুমি গুবলার গায়ে হাত তুলছো। নীলার বাবা চলে যাওয়ার পর নীলা গুবলাইয়ের দিকে তাকালো। গুবলাই এখন সামনের ছোট ছোট দাঁতগুলো বের করে হাসতেছে। নিপা আপু, তোমার ছেলে কি বিচ্ছু দেখছো? মারলো, বকা খেলাম আমি, আর তা দেখে কি হাসি তোমার ছেলের। তোর ভাগিনা না, তোর মতোই তো বিচ্ছু হবে। আমি বিচ্ছু? সন্দেহ আছে? তুমি এমন বলেই তোমার ছেলেটা এমন পাজি হয়েছে, বুঝছো নিপা আপু? এ আমার ছেলে পাজি, যখন নিজের হবে তখন বুঝবি। কোচও বুঝবো। নিপা গুবলাইকে নিয়ে চলে যায়। নীলার মনটা খারাপ হয়ে যায়। অযথাই বাবা আমাকে বকলো। এই বিচ্ছুটা যে আমাকে জ্বালিয়ে কি মজা পায় বুঝি না। বিচ্ছু হলেও কিউট আছে নিপা আপুর ছেলেটা, তাই কিছু বলতেও পারি না। গুলু গুলু বাবু বলে কথা, একদম বিদেশি বাবুদের মতন। আশরাফকে ফেসবুকে অ্যাক্টিভ দেখে নীলা নক দেয়। একটা গান শোনান তো আসু। কে আপনি? আরে আমি নীলা। কোন নীলা? কয়টা নীলাকে চেনেন আপনি? যে কয়জনকে চিনি না কেন, আপনি কোন নীলা সেটা বলেন। লেগে যে দেখা হয়েছিল ভুলে গেলেন? ও আচ্ছা, আপনি? জি আমি। এখন গান শোনান। আশরাফ নীলাকে কয়েকটা গানের ভয়েস পাঠায়। নীলা গানগুলো শুনে। এরপর থেকে আশরাফের সাথে নীলার টুকটাক কথা হতে থাকে। এভাবে কেটে যায় 4 দিন। সকালবেলা নীলার মনে হলো ঘুমের ঘোরে কেউ ওর গলা আটকে ধরেছে।
ঘুম ঘুম চোখে তাকায় নীলা। নীলার চোখ যেন কপালে উঠার উপক্রম। নিপা বেঘরে ঘুমুচ্ছে আর গুবলাই ওর পা নীলার গলার উপর উঠিয়ে দিয়েছে, আরামসে ঘুমোচ্ছে। হায় আল্লাহ, এই বিচ্ছুটা দেখি শান্তিতে ঘুমাতেও দিবে না। নিপা বেঘুরে ঘুমোচ্ছে আর গুবলাই ওর পা নীলার গলার উপর উঠিয়ে দিয়ে আরামসে ঘুমোচ্ছে। নীলা উঠে ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে একটা ছেলে ওর ফুল গাছগুলোর ছবি খুব যত্ন সহকারে তুলছে। নীলা পেছন থেকে বলে, কে আপনি? আশরাফ পেছনে ঘুরে তাকাতেই দুজনে অবাক হয়ে যায়। নীলা অবাক হয়ে বলে, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে? এটা আমার আম্মু শ্বশুর বাড়ি। নীলার কথা শুনে আশরাফ একটু শব্দ করে হেসে দেয়। ওয়ে হায়, আপনার হাসিটা অনেক সুন্দর, আর একটু হাসুন না। নীলার এমন কথাই ভ্যাবাচেকা খেয়ে বসে আশরাফ। আশরাফ আমতা আমতা করে বলে, আপনি এমন কেন? কেমন? এভাবে সরাসরি কেউ প্রশংসা করে? যদিও এটা পাম ছিল। আমি সোজাসাপটা কথা বলতেই পছন্দ করি। আর এই যে মিস্টার আশু, আপনি কি চাকা না বেলুন যে পাম দিব? কোনোটাই না। সো এটা পামও ছিল না, যেটা সত্যি সেটাই বলেছি। কিন্তু আপনি হাসলেন কেন আমার কথা শুনে? আপনি একটু পেঁচানো মানুষ, তাই। মানে? সরাসরি বললেই হতো এটা আপনার বাবার বাড়ি। পেঁচিয়ে এটা বলার কি ছিল যে এটা আপনার আম্মুর শ্বশুর বাড়ি? ও মা, পেঁচালাম কোথায়? আমি তো সরাসরি বললাম, আরে নিজের শ্বশুর বাড়ি নেই বলেই তো আম্মু শ্বশুর বাড়ি থাকি। ইস, এইভাবে হাসবেন না, তাহলে যে ঘায়েল হয়ে যাব। নীলার এমন বাচ্চামো স্বভাব দেখে থমকে যায় আশরাফ। কি হলো, এমন চুপ করে আছেন কেন? কি বলবো? আপনি এখানে কেন সেটা বলেন। আমি আমার ফুপিদের সাথে থাকি আর এখানে একটা জব করি। আমার ফুপিরা এই বাসায় ভাড়া আসছে, তাই আমিও এখানে। ও আচ্ছা, আম্মুর বান্ধবী তাহলে আপনার ফুপি? জি। আপনার ফুপি, ফুপা, ফুপাতো ভাই, বোন, ভাবিকে দেখলাম এতদিন, আপনাকে তো দেখলাম না। বন্ধুর বিয়েতে ছিলাম। ও আসি এখন, অফিসে যেতে হবে। ওকে, বাই। আশরাফ নিচে চলে যেতেই নীলা একটা পাগলু ড্যান্স দিয়ে নিল। ইস, আশরাফ কিনা আমাদের বাড়িতেই থাকবে, তার মানে তো আমি আশুকে প্রতিদিনই দেখতে পারবো। তার আগে আশুর ফুপাতো বোনটার সাথে ভাব জমাতে হবে। নীলা আর নয়না একটু ঘুরতে বের হয়েছিল। নয়না হলো আশরাফের ফুপাতো বোন। এরই মধ্যে নীলা বেশ খাতির জমিয়ে ফেলেছে নয়নার সাথে। তার মধ্যে নয়নাও এবার এসএসসি দিয়েছে। দুজনেই সমবয়সী। নয়না তো এখন নীলা বলতে পাগল। সিদ্ধান্ত নিয়েছে দুজনে একই কলেজে ভর্তি হবে। বাড়িতে আসার সময় পথে আশরাফের সাথে দেখা হয়ে যায়। সাদা শার্ট আর ভেতরে কালো টি শার্ট পরেছে, কালো প্যান্ট। শার্টের বোতামগুলো খোলা, শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা, বাম হাতে ঘড়ি। উফ, কি যে লাগছে না, এইভাবে দেখলে যে ক্রাশ খেতে খেতে মরেই যাব। আল্লাহ, এই ছেলেটাকে এত ভালো লাগে কেন বুঝি না। নীলার চোখের সামনে হাত নাড়াচ্ছে হুমায়রা, নীলার স্কুল লাইফের ফ্রেন্ড। নীলার হুঁশ আসায় নীলা হুমায়রাকে ধমক দিয়ে বলে, আহ, সমস্যা কি তোর? এইভাবে চোখের সামনে হাত নাড়াচ্ছিস কেন? কখন থেকে তোকে ডাকছি আমি, আর তুই ওইদিকে কি দেখিস বলতো? তোর জামাইরে দেখি। হইছে? আমার জামাই? কই, আমাকেও একটু দেখা। হ্যাঁ, দেখো ফকিরনি কি খুশি। ওর সাথে কে এটা? আমার বান্ধবী নয়না, আম্মুর বান্ধবীর মেয়ে আমাদের বাসায় নতুন আসছে। হাই নয়না। হ্যালো, তুমি নীলার বান্ধবী? হ্যাঁ, চলো বাসায় যাই, আড্ডা দিই দুজনে। না থাক, অন্য একদিন। চল ফকিরনি, তোর তো আর কোনো কাজ নাই এখন। তুই যখন বলছিস তখন কি আর না গিয়ে কোনো উপায় আছে? চল। নীলা, নয়না আর হুমায়রা তিনজন মিলে নয়নার রুমে আড্ডা দিচ্ছিল। সন্ধ্যার দিকে আশরাফ বাসায় আসে। নয়না রুমে গিয়ে নীলা আর হুমায়রাকে দেখে একটু অবাক হয়। আরে আসো আপনি। নয়না, তোর কলমটা দে তো। নয়না ব্যাগ থেকে কলম বের করতে যায়। হুমায়রা নীলাকে উদ্দেশ্য করে বলে, কে রে এটা? আরে উনি তো আমাদের নয়নার ভাই আশরাফ। নয়নার ভাই কেন বলছেন? নয়নার ভাই মানে তো আপনারও ভাই, সরাসরি বললেই হয়। আশরাফ ভাই এটা। নীলা মুখে বিরক্তির হাসি ফুটিয়ে বলে, সেটাই তো ভাই, আশরাফ ভাই। আশরাফ কলম নিয়ে অন্য রুমে চলে যায়। নীলা মনে মনে বলে, আসছে ভাই, ভাই হওয়ার শখ কত। হুমায়রার দিকে তাকাতেই দেখে ও যেন কি ভাবছে। নীলা হুমায়রাকে ধাক্কা দিয়ে বলে, ওই, ওর আবার কি হলো? হ্যাঁ,
কিছু না তো। সত্যি করে বল তো, তোর মনে কি চলছে? বলবো, সময় হোক। সেদিনকার মতো আড্ডা দিয়ে হুমায়রা আর নীলা চলে যায়। ইদানিং হুমায়রা একটু বেশি আসছে নীলাদের বাসায়, তবে নীলাদের রুমে না, নয়নার রুমে। বিষয়টা খটকা লাগলো নীলার কাছে। একদিন নয়না এসে নীলাকে ছাদে নিয়ে যায়। নীলা যেতে চায় না। আরে নীলু, আসো তো, ছাদে আশরাফ ভাইয়া আর হুমায়রাও আছে, চলো সবাই মিলে আড্ডা দিব। হুমায়রা, ও এখানে কি করছে? আমাদের বাসায় আসলো আর আমার সাথে দেখা করলো না। কি হলো, চলো। চলো। ছাদে গিয়ে দেখে হুমায়রা আর আশরাফ হেসে হেসে কথা বলছে। বাহ, কি সুন্দর হাসাহাসি হচ্ছে এখানে, যেন হাসির প্রতিযোগিতা চলছে। আর বদমাইশটা আমার সামনে এলে সব হাসি যেন উধাও হয়ে যায়। আর শাকচুনিটাকে দেখছো, ঠিক যেন ঘষটি বেগম, ফকিরনি জানি কোথাকার। নীলা বিড়বিড় করে কথাগুলো বলেই হাওয়ার বেগে দুজনের সামনে উপস্থিত হলো। নীলাকে দেখে হাসি বন্ধ হয়ে গেল হুমায়রার। কিরে, তোর এই শাকচুনির মতো হাসিটা বন্ধ করলি কেন? হাস একটু, আমিও দেখি। আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন? আমার বান্ধবীও, যেভাবে খুশি সেইভাবে কথা বলবো, তাতে আপনার কি? আর ওই, যা নিচে যা। নিপা আপু তোরে দেখা করতে বলছে। নয়না আপু, তুমিও একটু হুমায়রার সাথে যাও তো। আচ্ছা। হুমায়রা আর নয়না নিচে যেতেই ওদের পিছু হাঁটা ধরে আশরাফ। নীলা পথ আগলে দাঁড়ায়, রাগী চোখে আশরাফের দিকে তাকিয়ে বলে, আপনি কোথায় যাচ্ছেন মিস্টার? সবাই চলে গেছে, আমি থেকে কি করব? আমাকে কি আপনার চোখে পড়ছে না? এভাবে একা আপনার সাথে দাঁড়িয়ে কথা বললে মানুষ খারাপ বলবে। তাই বুঝি? নীলা এক ধমক দিয়ে বলে, এতক্ষণ হুমায়রার সাথে কথা বলার সময় মানুষ খারাপ বলেনি, আর এখন আমার সাথে কথা বলার সময় মানুষ খারাপ বলবে? আপনি রেগে যাচ্ছেন কেন? তাহলে কি দাঁত বের করে হাসবো? আপনি এভাবে ধমক দিবেন না, আমার ভয় করে। আশরাফের এমন কথায় নীলা হাসবে নাকি রাগ করবে ভেবে পায় না। শোনেন, এত কথা বাদ, আপনি আর হুমায়রার সাথে কথা বলবেন না। কেন? আমি বারণ করেছি তাই। আপনি কে? এখন কি আপনি আমাকেও চিনতেছেন না? আমি নীলা। সেটা জানি, কিন্তু আপনি আমার কে? হঠাৎ আশরাফের এমন প্রশ্নে কিছুক্ষণ চুপ করে থাকে নীলা। কয়েক সেকেন্ড পরই চট করে বলে দেয়, আপনি আমার জামাই। নীলার কথা শুনে বিষম খায় আশরাফ। নীলা আশরাফের মাথায় বাড়ি দেয়। থামেন থামেন, মারছেন কেন? মরছি কই, বিষম থামাচ্ছি। এভাবে? এভাবে, কারণ ছাদে তো আর পানি নাই। আপনি ভাই ভীষণ মজার মানুষ। এই এই আপনি আমাকে ভাই বললেন কেন? আমি কি ছেলে নাকি? আরে, এটা তো কথার কথা বলেছি। না, তাও বলবেন না। ওকে ভাই। আবার ভাই? সরি ভাই, না থুকু আপু। আপনার সমস্যাটা কি? আসো, কোন লাঠি দিয়ে আপনাকে পেটাইলে আপনি সোজা হবেন বলেন তো? আমি আবার কি করলাম? একটু আগে বললেন ভাই, এখন আবার আপু। ঢং করতেছেন আপনি আমার সাথে। আমি ভাই আসি, আপনার এই রাগের নিচে পড়ে থাকলে আমি একদম ফ্রাই হয়ে যাব। কথাটা বলেই আশরাফ ছাদ থেকে নামা ধরলে নীলা গিয়ে আটকায়। চুপচাপ এখানে দাঁড়ান, নয়তো একদম আশরাফ ফ্রাই করে দিব বলে দিলাম। ওহ বাবা, আপনার এত রাগ কেন? কই রাগ? এগুলো কি তাহলে? জানি না। শোনেন, এরপর যেন আর না দেখি আপনি হুমায়রার সাথে আর কথা বলতেছেন। যদি বলি? তাহলে আপনার একদিন কি আমার যে কয়দিন লাগে। নীলা ছাদ থেকে নেমে যেতেই আশরাফ মনে মনে হাসছে। এই মেয়েকে যতই দেখি ততই অবাক হই। কয়দিনের পরিচয় মাত্র, অথচ অধিকার যেন অফুরন্ত। কিছুদিন পর নীলাদের পুরনো সব স্কুল ফ্রেন্ডসরা মিলে একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করে। নীলা নয়নাকেও ওর সাথে নিয়ে যায়। পার্টিতে গিয়ে সবাইকে দেখলেও হুমায়রাকে দেখছে না। নীলা মনে মনে বলে, সেদিন হয়তো ওরকম ব্যবহার করা ঠিক হয়নি আমার। আমিও না কেমন যেন। রাগটা একটু কন্ট্রোল করলে তখন কি এমন হতো। বেচারি বোধ হয় আমার উপর অভিমান করেই আসেনি। কাউকে একটু জিজ্ঞেস করে দেখি। ওই জিসান। আরে নীলু বল। হুমায়রা আসলো না কেন? ওকে বলিসনি? কে বললো হুমায়রা আসেনি? ও তো আসছে। হুমায়রা এসেছে? হ্যাঁ, কেন তোর সাথে দেখা হয়নি? না তো। ও, তুই তো আসার 1 ঘন্টা আগেই এসেছে। সাথে একটা ছেলেও আসছে দেখলাম। কে, ছোট ভাই নাকি কোনো? ধর না, ছেলেটা আমাদের থেকে সিনিয়র। পরিচয় করিয়ে দেয়নি? না, বললো যে সিক্রেট, পরে সবাইকে বলবে। আচ্ছা, ওরা কোথায়? ওই পাশে। ওকে, তুই থাক, আমি দেখা করে আসি। ওকে। চলো নয়না। চলো। আমার কি মনে হয় জানো নয়না? কি? নিশ্চয়ই বিএফ জুটিয়েছে শাকচুনিটায়। হতেও পারে।
নীলা আর নয়না হুমায়রার সাথে থাকা ছেলেটাকে দেখে একদম থ হয়ে গেছে। এ যে আর কেউ নয়, আশরাফ। নীলা দাঁত কটমট করে হুমায়রাকে ডাক দেয়। হুমায়রা, নীলা, তুই? কেন খুব অবাক হলি বুঝি? নাকি আশা করিসনি যে আমি এখানে আসি? আরে না, এমন কিছুই না। আয়, বস। নীলা গিয়ে আশরাফের পাশের চেয়ারটাই বসলো। একবার আশরাফের দিকে তাকালো। আশরাফ একটা ঢোক গিলে মনে মনে বলছে, আশরাফ, আজ তোর খবর আছে রে। যেইভাবে তাকিয়ে আছে এই চোখ দিয়ে নিমিষেই ধ্বংস করে দিবে। সবাই চুপচাপ দেখে নয়নাই আশরাফের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তুমি যে নীলাদের পার্টিতে আসবে বলনি তো? আশরাফ উত্তর দেওয়ার আগেই হুমায়রা বলল, আসলে নয় না, আশরাফ নিজেও জানতো না যে ও আসবে। আমি গাড়ি পাচ্ছিলাম না, আর আশরাফও তখন বাইক নিয়ে যাচ্ছিল, তাই তাকে বললাম যে আমাকে একটু পৌঁছে দিয়ে যেতে। বাহ বাহ বাহ, জল তাহলে এত দূর গড়িয়ে গিয়েছে, বাইকে করে নিয়ে আসছে। আবার দেখো কি সুন্দর নাম ধরে ডাকা হচ্ছে। আচ্ছা, বজ্জাতের হাতিটা কিছু বলছে না? আমার বেলায় ঠিকই তো বলে বসেছিল সবার সামনে ভাইয়া ডাকতে। নীলা এবার বলেই বসলো, কেন রে হুমায়রা, দুনিয়াতে কি সব গাড়ির আকাল পড়েছিল তুই আসার সময়? আমি আর নয়নাও তো আসলাম। নয়না, তুমিই বলো তখন গাড়ি ছিল কিনা? আর এই যে মিস্টার, আপনি না হয় আপনি দয়ার সাগর হয়ে ওকে পৌঁছে দিয়েই গেলেন, তারপর চলে যেতে পারেননি? এইখানে বসে আছেন কেন? নীলা, প্লিজ আশরাফকে বকিস না, যা বলার আমাকে বল, আমি যেতে দিইনি। ওই কিসের আশরাফ? আশরাফ ভাইয়া বল, বড় না সে তোর? ধুর, ভাই বলতে কেমন জানি লাগে। তাহলে আঙ্কেল ডাকবি, তাও যেন দেখি না যে ঢং করে নাম ধরে ডাকা হচ্ছে। নয়না, তুমি থাকবে নাকি বাড়ি যাবে এখন? তুমি গেলে আমিও চলে যাব। আচ্ছা চলো। নীলা আর নয়না চলে যেতেই আশরাফ হতাশ চোখে তাকায়। হুমায়রা আশরাফকে বলে, আর ইউ ওকে? ইয়া। ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ, ও এমনি একটু বেশি রাগে। জানি। আচ্ছা, আমিও এখন আসি কেমন? নয়না, বাসায় গিয়ে ফুপিকে বললে কেলেঙ্কারি হয়ে যাবে। আমিও আসি? না ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। ওকে। আশরাফ চলে যাওয়ার পর মনে মনে হাসছে হুমায়রা। আশরাফের সবকিছুই যেন ভালো লাগা শুরু করেছে হুমায়রার। তবে কি আমি আশরাফকে ভালোবেসে ফেলেছি? রাত 11:20। আশরাফ খেয়ে দিয়ে ঘুমাতে যায়। লাইট বন্ধ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে একটা কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। ইদানিং ভালো ঠান্ডা পড়া শুরু করেছে। চোখটা বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমাচ্ছিল আশরাফ, কিন্তু হঠাৎই ওর মনে হলো কাঁথার ভেতর দিয়ে কি যেন পিরপির করে উপরে উঠছে। আশরাফ কাত হয়ে শুয়ে আছে। কাঁথার ভেতর থেকেই কিসের যেন গরম নিঃশ্বাস আশরাফের পিঠে পড়ছে। আশরাফের মনে পড়ে গেল ভূতের কথা। একটা ভূতের ছবি দেখেছিল আশরাফ। নায়ক এভাবে ঘুমিয়ে থাকে আর মেয়ে ভূত কাঁথার ভেতর দিয়ে এসে নায়ককে জড়িয়ে ধরে, নায়ককে মেরে ফেলে তার সঙ্গী করতে চায়। আল্লাহ, কোন ভূত পেতনির নজর পড়লো আমার উপর? চোখ খুলেই আশরাফ ভূত বলে চিৎকার করতে যায়। ভূ। হঠাৎ কেউ আশরাফের মুখ চেপে ধরে। ওই চুপ চুপ, আমি নীলা, কোনো ভূত নই। আশরাফ এবার চোখ খুলে তাকায়। দেখে নীলা আশরাফের বুকে সামান্য আধশোয়া অবস্থায় আর ডান হাত দিয়ে আশরাফের মুখ চেপে ধরে আছে। ফ্যানের বাতাসে সামনের কাটা চুলগুলো কপালে এসে পড়ছে। কাজল কালো চোখ দুইটা ড্রিম লাইটের আলোয় অপরূপ লাগছে, ঠিক যেন কোনো মায়াবিনী এসেছে ওর কাছে। এ যেন এক ঘোর লাগানো মুহূর্ত। ঘোর কাটল নীলার ধাক্কায়। এই শালা ওঠ। কথাটা বলেই টি শার্টের কলার ধরে বসাই আশরাফকে। কি 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 করেছি আমি? কি করেছিস তুই? কিছু না করলে তোত্তাচ্ছিস কেন রে? কই? চুপ। আপনি আমার রুমে আসলেন কি করে? আমি কি দরজা লক করিনি? তুই ঘরে আসার 1 ঘন্টা আগে তোর রুমে এসে আলমারির ভেতরে লুকিয়েছিলাম। আপনি এরকম টুইটুকারি করছেন কেন? ওলে বাবুলে, তাহলে কি বলবো শুনি? হারামি কুত্তা, হুমায়রার সাথে কথা বলতে তোকে বারণ করেছিলাম না? বল, বারণ করছিলাম কি না? আশরাফ ভয়ে ভয়ে ঢোক গিলে বলে, তাহলে তারপরে ওর সাথে এত লুতুপুতু কিসের আমাকে বল? সেদিন সবার সামনে বললি আমি যেন ভাই বলে ডাকি, আর হুমায়রা সে নাম ধরে ডাকলো, তখন খুব মজা লাগছে তাই না?
ওই শালা কিসের এত ঢং ওর সাথে? আমি শালা? না, তুই আমার জামাই, আর জামাই জামাইয়ের মতো থাকবি। অন্য মায়াগোর সাথে একদম পরকিয়া করার চেষ্টা করবি না, নাহলে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম। আশরাফ নীলার চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কি বাড়িতে এসে ফ্রেশ হননি? কিসের মধ্যে কি? আমি কি এতক্ষণ এত কথা বললাম সেগুলো কি কানে ঢোকেনি? ঢুকেছে। বলেন না। কি বলবো? ফ্রেশ হয়েছেন নাকি? তোর মতো খচ্চর নাকি আমি? এসেই গোসল করছি, দেখিস না চুল ভেজা? কি করে দেখব? চুল তো বেঁধে রাখছেন। তো তো খুলে দেন। খুলে দিব মানে? চুলের খোপা আর কি। কোন দুঃখে? চুলের ঘ্রাণ নিতাম একটু। সর, বিয়ে করে বউর চুলের গ্রান নে। একটু আগেই না বললেন আমি আপনার জামাই, তাহলে আবার বিয়ে করতে বলছেন কেন? আপনি তো আমার বউ, আর আপনার উপর আমার অধিকারও আছে। আশরাফের এমন কথায় চুপ হয়ে যায় নীলা। কি বলবে বুঝতেছে না। আশরাফ হেসে বলে, নাকি সতীন লাগবে? ওমাইরাকে সতীন বানিয়ে এনে দেই। শালা, কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো, চুপচাপ ঘুমা। নীলা গিয়ে দরজার লক খুলতেই পেছন থেকে আশরাফ ডাক দেয়, নীলা। কি? চোখে কোনো কাজল দেন? কেন, আপনি দিবেন? সবসময় চোখে কাজল দিয়ে রাখবেন, ভাল লাগবে। ঢং। শুনুন না। কি আবার? আপনার ভয় করলো না? কিসের ভয়? এই যে রাতের বেলায় একা একটা ছেলের ঘরে আসলেন, যদি কিছু করে বসতাম। না, ভয় করেনি, কারণ বিশ্বাস আছে। আসি। আর একটা কথা বলবো। হুম। আপনি কি আমাকে ভালোবাসেন? রাতের বেলায় কি মাথায় ভূত চেপেছে মিস্টার আশরাফ? কেন? আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? তাহলে হুমায়রা নিশ্চয়ই ভালোবাসে, তাই না? তোর মাথা। বলেই রুম থেকে হনহন করে বেরিয়ে গেল নীলা। এদিকে আশরাফ হেসে বালিশে মুখ গুজে ঘুম দিল। সকালবেলা। নীলা উঠ, আর কত ঘুমাবি? আর একটু ঘুমাবো, বেশি না। 12টা বাজতে চললো, আর তুই বলিস আরো ঘুমাবি? উঠ তাড়াতাড়ি। ঘুম ঘুম চোখে উঠে বসলো নীলা। 2 হাত দিয়ে চোখ কচলিয়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। নীলার চোখ কপালে উঠে যায়। মাত্র বাজে 8টা, আর মা বলল 12টা বাজে। মা নামের এই মানুষগুলোর কাছে কি ঘড়ি অতি দ্রুত নাকি আল্লাহ মালুম। রান্নাঘর থেকে নীলার মা আরেকবার ডাক দেয়, কিরে উঠছিস নাকি? গুলুবাইকে পাঠাবো? নীলা চেঁচিয়ে উত্তর দেয়, না মা, আমি উঠেছি। ওই বিচ্ছুটাকে দিয়ে আমাকে ভয় দেখায় ভাবা চায়। নীলা ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে। নাস্তা খেয়ে দিয়ে আবার ঘুমোতে যাওয়ার জন্য 1 পা বাড়াতেই নীলার মা আবার ডাক দেয়, কোথায় যাস আবার? ঘুমাতে। অনেক ঘুমিয়েছিস, আর ঘুমাতে হবে না। ধর এই পিঠাগুলো নয়নাদের রুমে দিয়ে আয়। তুমি গেলেই তো পারো মা। না, আমার কাজ আছে, তুই যা। নীলা পিঠা দিয়ে ফিরে আসার সময় হঠাৎ আশরাফের কথা মনে পড়ে। আশরাফের রুমের দরজা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। দরজা কি লক করেনি নাকি? নীলা পা টিপে টিপে আশরাফের রুমে যায়। টেবিল থেকে পানির গ্লাসে পানি নিয়ে আশরাফের সামনে দাঁড়ায়। কেমন এলোমেলো ভাবে ঘুমাচ্ছে দেখো। নীলা হাতে পানি নিয়ে আশরাফের মুখে ছিটাতেই আশরাফ দ্রুত উঠে বসে। এটা কি হলো? পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হলো। এমন করার কারণ কি? এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? কই এত বেলা? 12টার আগে আমি ঘুম থেকে উঠি না। হ্যাঁ, আসছে নবাবজাদা। নবাব সিরাজউদ্দৌলা? জি না, নবাব আশরাফ উদ্দৌলা। রুমের বাহির থেকে নয়না দরজায় নক করে। ভাইয়া আসবো? কে? নয়না? ভাইয়া। কি হয়েছে? হুমায়রা তোর সাথে দেখা করতে এসেছে। হুমায়রা এসেছে কথাটা শুনে যেন 440 ভোল্টেজের শক খেলো আশরাফ নীলা দুজনই। নীলা দ্রুত ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। আচ্ছা, ভেতরে নিয়ে আয়। নয়না ও হুমায়রা দুজনেই রুমে ঢুকে। নয়না নাস্তা আনতে চলে যায়। হুমায়রা গিয়ে আশরাফের পাশে বসে। কেমন আছো? ভালো। তুমি? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। মানে? মানে তোমাকে দেখার পর থেকে ভালো আছি। ও শুধুই ও? আর কি? তুমি কি কিছুই বোঝো না? কি বুঝবো? হঠাৎ হুমায়রা আশরাফকে জড়িয়ে ধরে বলে ওঠে, আই লাভ ইউ আশরাফ। ওইদিকে ওয়াশরুমের দরজা হালকা খুলে সবই দেখে নীলা। আশরাফ কিছু বলতে গেলে হুমায়রা থামিয়ে দেয়। চুপ,
এখন কিচ্ছু বলতে হবে না, আমার সাথে চলো। কোথায়? আগে চলো তো। আরে আমি এখনো ফ্রেশ হইনি। যেখানে যাব সেখানে গিয়ে হইল, এখন চলো তো। এক প্রকার জোর করেই আশরাফকে টেনে নিয়ে যায় হুমায়রা। এদিকে নীলা সোজা তার রুমে গিয়ে কান্না শুরু করে। আনমনে নিজেই বলে, আমি কেন কাঁদছি? আমার তো কান্নার কোনো কারণ নেই, তবুও কেন আমার খারাপ লাগছে? তবে কি আমি আশরাফকে ভালোবেসে ফেলেছি? না, এটা হতে পারে না। এসব ভালোবাসার মধ্যে মিথ্যা মায়ায় নিজেকে জড়াবো না, কিন্তু নিজের মনকে কেন মানাতে পারছি না আমি? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে নীলা। ঘুম ভাঙে হুমায়রার ডাকে। নীলা, উঠ। তুই? অবাক হলি নাকি? না, এই অসময়ে কি মনে করে? হুমায়রা নীলাকে জড়িয়ে ধরে বলে, আমি আশরাফকে ভালোবেসে ফেলেছি রে। বাহ, তাও আশরাফও কি তোকে ভালোবাসে নাকি? তা জানি না, তবে ওর আচার আচরণ, কথাবার্তায় মনে হয় আশরাফও আমাকে ভালোবাসে। জানিস, আজকে আশরাফ আমাকে গানও শুনিয়েছে। তাহলে কি হিল্লে হয়ে গেল তোর? দোয়া করিস। তা করব। ট্রিট কবে দিবি বল? তুই চাইলে আজই। না, আজ থাক, অন্য একদিন। আচ্ছা, এখন আসি রে, খুব টায়ার্ড লাগছে। আচ্ছা। এভাবে 2-3 দিন কেটে যায়। দেখতে দেখতে 3 সপ্তাহ কেটে যায়, কিন্তু নীলা রুম থেকে বের হয় না, ছাদেও যায় না। আশরাফও কেমন যেন একরকম শূন্যতা অনুভব করে। একদিন রাতের বেলা, রাতের খাবার খাওয়ার সময় নীলা তার বাবাকে বলল, বাবা, একটা কথা বলবো? বলো। আমি চাচার বাসায় থেকে পড়তে চাই। হঠাৎ এই ডিসিশন? এমনি ইচ্ছে হলো। চাচা, নীলা যদি আমাদের বাসায় থেকে পড়তে চায় তাহলে সমস্যা কিসে? আমাদেরও ভালো লাগবে। ওখানে ঈশিতাও আছে, দুজনে একসাথে কলেজে যেতে পারবে। আচ্ছা, সেটা ভালো মনে হয় তোমার? নিপা আপু, চলো তাহলে কালই চলে যাই। অনেক দিন হলো চাচার বাসায় যাই না। আচ্ছা। বেলকনিতে দাঁড়িয়ে নীলা আকাশ দেখছে আর ভাবছে, আপনাকে মুক্তি দিয়ে যাচ্ছি আশু, আর জ্বালাবো না আপনাকে। আপনি হুমায়রাকে নিয়ে ভালো থাকেন। সকালবেলা 9টার পর নয়নাদের রুমে যায় নীলা। এতক্ষণে আশরাফ অফিসে চলে গিয়েছে। নয়না, আমি চলে যাচ্ছি চাচার বাসায়। সরি গো, দুজনের একসাথে কলেজে যাওয়া হলো না। তোমায় অনেক অনেক মিস করব। মাঝে মাঝে আমি তোমাকে ফোন করব। মানে কি নীলা, তুমি এভাবে হঠাৎ করে চলে যাচ্ছ কেন? এর উত্তর তো আমার কাছে নেই। ভালো থেকো, আসি। নয়নাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে পড়ে নীলা। নিচে সবাই অপেক্ষা করছিল নীলার জন্য। নীলার মায়ের মনটা খুব খারাপ। মন খারাপ করো না মা, আমার কথা মনে হলে চাচার বাসায় এসো। আর আমি তো সময় পেলে আসবই। ঠিক মতো খাবে কেমন? তুইও ভালো মতো থাকিস আম্মু, ঠিক মতন খাবি, না কে থাকবি না একদম। আচ্ছা, আর একটা কথা, আমি চাচার বাসায় গিয়ে নতুন সিম দিয়ে তোমাদের সাথে যোগাযোগ করব, কিন্তু খবরদার ওই নাম্বারটা যেন কেউ না পায়, এমনকি আমার কোনো বান্ধবীও না। আচ্ছা, সাবধানে যাস। সবাই থেকে বিদায় নিয়ে নীলা, নিপা আর গুবলাই বেরিয়ে পড়ে নিপাদের বাড়ির উদ্দেশ্যে। ওইদিকে অফিসের কোনো কাজেই মন বসছে না আশরাফের। আমার কেন এমন অস্থির লাগছে? মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছি আমি। নীলার জন্য কি আমার খারাপ লাগছে? না, ওর জন্য আমার কেন খারাপ লাগবে? তবে মন বলছে আমি নীলাকে মিস করতেছি। নীলার ওই অধিকার মাখা কথাগুলোকে মিস করছি। নীলা কেন এমন করছে? কেন আমার সাথে কথা বলে না, আমার সামনে আসে না? কেন সেই অধিকার নিয়ে আসে না সামনে? না, এইসব প্রশ্নের উত্তর একমাত্র নীলাই দিতে পারবে। সব কেনর উত্তর শুধু ওই দিতে পারবে। আজ ওকে বলতেই হবে কেন এমন করছে ও আমার সাথে। আচ্ছা, এত সব যে ভাবছি, তবে কি আমিও নীলাকে ভালোবেসে ফেললাম? সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আশরাফ বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় গিয়ে নয়নাকে ডাক দেয়। নয়না, ভাই অফিস থেকে চলে আসলা যে? যা তো, নীলাকে গিয়ে ডেকে আন। কেন? দরকার আছে। গিয়ে বলবি আমি ডাকছি। কিন্তু ও তো বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় গেছে? ওর চাচার বাসায়। কবে গেল? আজই। আসবে কবে? আর আসবে না। পাগল নাকি তুই? আর আসবে না মানে? ওর চাচা বাসা থেকেই পড়াশোনা করবে। তোকে বলে গেছে? ওর ফোন নাম্বারটা দে তো। নয়নার কাছ থেকে নীলার ফোন নাম্বার নিয়ে নিজের রুমে যায় আশরাফ। নীলার ফোনে ফোন দিতেই বন্ধ পায় নাম্বারটি। তবুও বার কয়েক চেষ্টা করে যাচ্ছে।
কয়েক মিনিট পর পরই কল দিচ্ছে, কিন্তু নাম্বার বন্ধই। হতাশ হয়ে বিছানায় বসে পড়ে আশরাফ। কেন এমন করলো নীলা? 3 মাস পর নীলা তার চাচার বাসায় নিজেকে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে। নতুন কলেজ, নতুন ফ্রেন্ড নিয়ে নীলার সময়গুলো বেশ কাটছিল। গুবলাইয়ের সাথেও খুব ভালো খাতির হয়ে গেছে। এখন আর গুবলাই নীলাকে মারে না, বরং আদর করে দেয়। অবসর সময়গুলোতে বান্ধবীদের সাথে নদীর পাড়ে আড্ডা দেওয়া যেন নিত্য নতুন রুটিন ছিল। প্রথম একটু বেশি খারাপ লাগতো, আশরাফের কথা মনে পড়লেও পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছে নীলা। কিন্তু অন্যদিকে আশরাফ যেন আরও বেশি উতলা হয়ে পড়েছে নীলার জন্য। নীলার সাথে কথা বলার জন্য উতলা মনটা যেন আরও উতলা হয়ে পড়ে। এই 3টা মাসের প্রতিটা দিনই আশরাফ নীলাকে ফোন দিয়েছিল, কিন্তু ফোন প্রতিবারই বন্ধ পায়। শুক্রবার, আজকে অফিস বন্ধ থাকায় আশরাফ বেশ বেলা করেই ঘুমায়। সকালে নয়নার ডাকে আশরাফের ঘুম ভাঙে। আশরাফ ভাইয়া তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? ডাকছিস কেন? আজকে তো অফিস বন্ধ। তা জানি না, এখন ওঠো তুমি। কয়টা বাজে? 11টা। আর 1 ঘন্টা পর ডাক দিস। ভাইয়া নীলা এসেছে। নীলা এসেছে কথাটা যেন টনিকের মতো কাজ করল। সোজা শোয়া থেকে উঠে বসে আশরাফ। ঘুম যেন নিমিষেই উধাও হয়ে গিয়েছে। কোথায় কোথায় নীলা? তোর রুমে? দাঁড়া, আমি যাচ্ছি। না ভাইয়া। না না কেন? নীলা আমার রুমে নেই, ওদের রুমেই আছে। নীলার মা অসুস্থ, তাই নীলাকে ওর ভাইয়া গিয়ে নিয়ে এসেছে। আজ আসছে? 1 সপ্তাহের মতো থাকবে বললো। আন্টি অসুস্থ তাই না? কেন? দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলাদের বাসায় যাব। কি বলছো ভাইয়া? চাপ নিস না, সাথে তুই আর ফুপিও যাবি। আন্টিকে দেখতে যাবে নাকি নীলাকে? দিন দিন পাজি হয়ে যাচ্ছিস কিন্তু। সব বুঝি আমি। তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি। আশরাফ ফ্রেশ হয়ে দোকান থেকে কিছু ফল কিনে সোজা ওর ফুপির রুমে যায়। ফুপি, ও ফুপি। কি রে, এত ফল কেন তোর? তোমার বান্ধবী নাকি অসুস্থ? কি, নীলার মা? হুম। হ্যাঁ রে, আর বলিস না, কি যে অবস্থা। চলো আন্টিকে দেখে আসি। যাবি তুই? হুম। আচ্ছা চল। নয়না আয়। নয়নার মা আর আশরাফ যায় নীলাদের ফ্ল্যাটে 3 তলায়। আশরাফরা থাকে 4 তলায়। নয়না কলিং বেল বাজাতেই নীলা এসে দরজা খুলে দেয়। নয়নাকে দেখে খুশি হলেও আশরাফকে দেখে নীলার মুখটা মলিন হয়ে যায়। বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। নয়নার মা হাসি মুখে নীলাকে জিজ্ঞেস করে, ভালো আছো মা? আলহামদুলিল্লাহ আন্টি, ভেতরে আসেন। নীলার মায়ের রুমে ওদের দিয়ে এসে নীলা গিয়ে নীলার রুমের দরজা আটকিয়ে দেয়। এই মানুষটা এখানে কেন এসেছে আজিব? যতই চাই লুকিয়ে থাকতে ততই যেন সামনে আসে। না, তার মায়ায় আর জড়ানো যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে। আশরাফ আর নয়না দুজনেই গালে হাত দিয়ে সোফায় বসে আছে। কিরে নয়ন, কোনো উপায় বের কর। আর উপায়? নীলা তো তোমার সামনে আসতে চায় না। আচ্ছা, আমার সাথে ও এমন কেন করে বলতো? আগে তো এমন ছিল না। এসব প্রশ্নের উত্তর কি আর আমার কাছে পাবে? এর উত্তর তো নীলাই দিতে পারবে। কিন্তু নীলাকে তো একা পাচ্ছি না, আর আমাদের ফ্ল্যাটেও আসবে না। কালকে অনেকবার বলেছি। ছাদে তো আসবে। তুমি কি করে শিওর? তুই নীলাকে আজকে রাতে ছাদে নিয়ে আসবি। তারপর আমাকে একটা স্পেস দিয়ে তুই সিঁড়িতে কোথাও লুকিয়ে থাকবি, যাতে কেউ না দেখে। কি করবে তুমি? আমার মনের কথা আজ ওকে জানিয়ে দিব। সত্যি? হুম। ওকে, ডান। রাত 9টার দিকে নয়না নীলার কাছে যায়। কেমন আছে নীলা? ভালো, তুমি? ভালো। কি করছিলে? এই তো গুবলাইয়ের সাথে ফোনে কথা বললাম। ও, কথা বলতে পারে নাকি এখন? হ্যাঁ, কিন্তু স্পষ্ট না। এখনই কথাগুলো অনেক সুন্দর লাগে। ওকে নিয়ে আসলে না কেন? ওর বাবার বাসায় ছিল, আসবে নাকি কয়েকদিন পর। ও আচ্ছা, চলো ছাদে যাই। ছাদে কেন? অনেকদিন হলো ছাদে তোমার সাথে আড্ডা দেই না। না গো, ভাল লাগছে না। নয়না একটু মন খারাপের ভঙ্গি করে বলল, এতদিন পর তুমি আসলে আমি একটা রিকোয়েস্ট করলাম, সেটাও রাখবে না তুমি? হয়েছে হয়েছে, আর মন খারাপ করতে হবে না, চলো। নয়না হেসে দিয়ে নীলাকে জড়িয়ে ধরে। আমার মিষ্টি পাখি। দুজনে হাত ধরে ছাদে যায়। ছাদে বেঞ্চ পাতা ছিল।
দুজনে সেখানে বসে কিছুক্ষণ গল্প করলো। কথা বলার এক পর্যায়ে নীলা জানতে চাইল, হুমায়রার কি খবর? কেন তোমার সাথে কথা হয় না? 3 মাস যাবত কোনো যোগাযোগ নেই। ও ও ভালোই আছে। আমরা এক কলেজে ভর্তি হয়েছি। কলেজে যেতে না যেতেই তো রিলেশন করা শুরু করেছে। কলেজে? হ্যাঁ, সাদ্দাম নাম। নীলার মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হুমায়রার নতুন রিলেশনে কেন গেল? আশরাফের সাথে বা ওর কি হলো? নীলা, এভাবে খালি মুখে কথা বলতে ভালো লাগছে না। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। না না, লাগবে না। বসো তো তুমি। নয়না দৌড়ে চলে গেল। নীলা গিয়ে ছাদে রেলিং ধরে দাঁড়ালো। মুক্ত আকাশে বেশ কিছুক্ষণ নিঃশ্বাস নিল চোখ বন্ধ করে। একজোড়া হাত যেন নীলাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। নীলা চোখ খুলে তাকাতেই আশরাফ বলল, ভয় পেও না, আমি। আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে তোমার কি? সবসময় ফাজলামি ভাল লাগে না আশরাফ ভাই। ভাই? আমি ভাই হয়ে গেলাম এখন? প্লিজ ছাড়েন আমাকে, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কার কি সর্বনাশ হবে জানি না, কিন্তু তুমি আমার সর্বনাশ করে দিয়ে চলে গেলা কেন এভাবে? মানে? জানো, এই 3টা মাস আমার কেমন কেটেছে? সারা দিন রাত শুধু তোমায় ভেবে ছটফট করেছি। প্রতিটা রাত এই আশা নিয়ে ঘুমিয়েছি যে তুমি এসে আমাকে ঘুম থেকে তুলবে। তোমার ওই অধিকার নিয়ে কথা অনেক মিস করেছি। তুমি চলে যাওয়ার পর আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসি। কেন? হুমায়রার সাথে কি হয়েছিল? ওর সাথে কেন ব্রেকআপ করলেন? কিসের ব্রেকআপ? ওর সাথে কখনো আমার রিলেশন ছিল না কি যে ব্রেকআপ করব? হুমায়রা আপনাকে ভালোবাসতো, আর আপনিও। হুমায়রা আমাকে ভালোবাসতো, এটা সত্যি, কিন্তু তার থেকেও বড় সত্যি হলো আমি তোমাকে ভালোবাসতাম আর বাসি এখনো। নীলা এবার নিজেকে আশরাফের থেকে ছাড়িয়ে নিয়ে আশরাফের মুখোমুখি দাঁড়ায়। ভুলে যান। ভুলে যাব মানে? আমাকে ভুলে যান। কেন? আমি তোমাকে ভালোবাসি নীলা। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। অনেক দেরি হয়ে গেছে আশরাফ ভাই। আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি তাকে কখনোই ঠকাতে পারবো না। এতটুকু বলেই নীলা নিচে নেমে যায়। আশরাফ যেন কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। চোখ দুটো ছলছল করছে। এখনই যেন চোখে বৃষ্টিধারা শুরু হবে। মুখ থেকে অস্ফুট স্বরে শুধু একটা কথাই বের হলো, নীলা অন্য কাউকে ভালোবাসে। 4 দিন পার হয়ে গেলেও আশরাফ আর নীলার সামনে আসেনি। যদিও নীলা আশরাফকে মিস করেছিল, কিন্তু মনে মনে এটা ভেবে খুশি হয় যে আশরাফ আর ওর সামনে আসেনি। কারণ আশরাফ ওর সামনে আসলেই যে ও ওর প্রতি দুর্বল হয়ে পড়বে। আর একদিন পরেই নীলা ওর চাচার বাসায় চলে যাবে। তাই 10টার দিকে নয়নাদের ফ্ল্যাটে যায় নয়নার সাথে দেখা করতে। নয়না? আরে নীলা, তুমি ঘরে আসো। কি করছো? কিছু না, বসো, আমি নাস্তা নিয়ে আসি। নীলা নয়নার পড়ার টেবিল থেকে একটা গল্পের বই নিয়ে পড়া শুরু করে। আচমকা দরজা লাগানোর শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকায় নীলা। এ কি, আপনি দরজা লাগালেন কেন আশরাফ ভাই? আশরাফ 1 পা 2 পা করে নীলার দিকে এগিয়ে যায়। নীলার মুখে হাত দিয়ে বলে, চুপ, একদম চুপ। আর একবার ভাই ডাকলে খবর আছে। তাহলে কি ডাকবো? আগে কি ডাকতে? আগে আর এখনকার সময় অনেক পার্থক্য। কিসের পার্থক্য? আমি অন্য একজনকে। পুরো কথা বলার আগেই আশরাফ নীলার ঠোঁট নিজের ঠোঁটের আওতাধীনে এনে নিল। নীলা যেন মুহূর্তেই ঠান্ডা বরফের ন্যায় দাঁড়িয়ে রইল চুপচাপ। নীলা আশরাফকে সজোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। নিজের সীমার মধ্যে থাকবেন আশরাফ ভাই। নীলা চলে যাওয়া ধরলে আশরাফ উঠে এসে নীলার হাত ধরে। সীমা নয়, অধিকার। বলেই আশরাফ নীলাকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে থাকে। নীলা আর না পেরে আশরাফকে ছাড়িয়ে নিয়ে বাম গালে একটা থাপ্পড় মারে। কিসের অধিকারের কথা বলছেন আপনি? আমার উপর আপনার কোনো অধিকার নেই। আগে ফাজলামি করে কি না কি বলতাম, আর আপনি সেগুলো ধরেই বসে আছেন। একটা কথা কান খুলে শুনে রাখুন, নেক্সট টাইম যেন আপনাকে আমার আশেপাশে না দেখি। আর কতবার বলবো আমি অন্য কাউকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব? নীলা চলে যায়। আশরাফ তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। অন্যদিকে নীলা রুমে গিয়ে দরজা বন্ধ করে অনবরত কাঁদতে থাকে। কেন আল্লাহ, কেন আমার সাথেই কেন এমন হচ্ছে? কেন আশরাফ আমার সাথে এমন করছে? ওর এই পাগলামিগুলোতে যে আমাকে আরো বেশি ওর মায়ায় ফেলে দিচ্ছে। এর প্রায় 1 সপ্তাহ পার হয়ে যায়। আশরাফ আর নীলার সামনে আসেনি।
নীলা মনে মনে খুশি হলেও কোথাও যেন এক শূন্যতা বিরাজ করছে। কিন্তু তবুও আশরাফকে ভালোবাসা সম্ভব না, কারণ আশরাফ হুমায়রার ভালোবাসা। হুমায়রার সাথে ব্রেকআপ হোক বা না হোক, প্রয়োজনে এখন তাকে ব্যবহার করবে। এটা তো হতে পারে না। নীলার মা সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর নীলা ওর চাচার বাসায় চলে যেতে চায়, কিন্তু নীলার মা বলে, এখন আর যাওয়ার দরকার নাই। কেন মা? ক্লাস মিস যাচ্ছে তো। সমস্যা নাই, কয়েকটা দিনেরই তো ব্যাপার। এই কয়েকটা দিনে কি হবে শুনি? নীরবের জন্য মেয়ে দেখতে যাব। ভাইয়ার জন্য? ওয়াও, ভাইয়ার বিয়ে হবে, কি মজা। মেয়ে দেখবে কবে থেকে? তার আগে তো জানতে হবে নীরবের কোনো পছন্দ আছে নাকি। তাহলে ভাইয়াকে জিজ্ঞেস করো। তুই থাকতে আমি কেন? আমি জিজ্ঞেস করব? তুই। আচ্ছা ঠিক আছে। রাত 8:20। নীরব অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে আসে। এর মধ্যেই নীলা রুমে যায়। ভাইয়া আসবো? নীলু আয়। তুমি ইদানিং কিপটুস হয়ে যাচ্ছ ভাইয়া। কেন, আমি আবার কি করলাম? এই যে আগে আমার জন্য চকলেট নিয়ে আসতে, কিন্তু এখন আনো না, নাকি পথে ভাবিকে দিয়ে আসো? ভাবি পেলি কোথায়? আমি বিয়ে করেছি নাকি? করনি, করবে। ও ভাবির কথা বলছি আর কি। হঠাৎ এসব কথা কেন রে পিচ্ছু? মা তোমার বিয়ে ঠিক করেছে। কি বলিস? কার সাথে? রিল্যাক্স ভাইয়া, এমন করছো কেন? তোমার পছন্দের কেউ আছে নাকি? আছে, বোন আছে, কিন্তু সেটা মাকে কি করে বলবো? তা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি শুধু তার নাম আর বাড়ির ঠিকানা দাও। সত্যি বলছিস? আরে হ্যাঁ, বিশ্বাস করেই দেখো। ওর নাম তো অনার্স 2য় বর্ষে পড়ে। নীলা সব ইনফরমেশন নিয়ে ওর মাকে দেয়। সময় করে ওর বাবা মাকে সাথে নিয়ে মেয়ে দেখতে যায়। মেয়েকে সবারই ভীষণ পছন্দ হয়, তাই তারা পাকা কথা দিয়ে আসে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে হবে। তো আর পরিবারও রাজি। কি ভাইয়া, আমার কথা বিশ্বাস হলো তো? তোমার তোতা পাখিকে তোমার করে দিলাম। ও তোতা পাখি নয় তোয়া। ওই হলেই হলো একটা। বাদ দাও, আমার চকলেট কই? কিসের চকলেট? আমি যে তোমার হিল্লেটা করে দিলাম। হিল্লে মানে? থুর, কিচ্ছু বোঝে না, বিয়ে আর কি। ও আচ্ছা, কাল এনে দেবো। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ে। আজ গায়ে হলুদ। নীলা একটা হলুদ শাড়ি পরেছে, খোপায় গাঁদা ফুলের মালা দিয়েছে, হাতে হলুদ রেশমি চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ, ঠিক যেন একটা হলুদিয়া পাখি। একমাত্র ছেলের বিয়ে বলে নীলার বাবা মা খুব বড় করে বিয়ের আয়োজন করেছে। অনেক মানুষজন এসেছে, কিন্তু এত মানুষের মধ্যে নীলার চোখ জোড়া শুধু আশরাফকেই খুঁজছে। মানুষটা অন্তত আজকের দিনে আসতে পারতো। একই বাড়িতে থাকে, অথচ বিয়েতে এলো না। নীলা, এরকম অবাক হলে কেন? তোমাকে একদম হলুদ পাখির মতো লাগছে। উড়ে যাব কিন্তু। গায়ে হলুদ শেষে বিয়েও হয়ে গেল। তবে বিয়ের দিন নীলা আশরাফকে দেখেছে। লাল খয়েরি কালার একটা পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছে, চুলে জেল দেওয়া, বাম হাতে ঘড়ি, পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা। হায় আল্লাহ, আবার ক্রাশ খেয়ে ফেললাম। না না, একদম করা যাবে না এইসব চিন্তা ভাবনা। কথাগুলো বলেই নিজের মাথায় নিজেই বাড়ি দেয় নীলা। বিয়ে শেষে সবাই বউ নিয়ে বাড়ি ফিরছিল। বাড়িতে গিয়ে দেখলো নীলা আর গুবলাইয়ের কোনো গাড়িতে নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, বাড়িতে নেই ওরা। নীলার বাবা নীরবের শ্বশুর বাড়ি যায়, কিন্তু সেখানেও পায় না ওদের। একদিকে বিয়ে বাড়িতে আনন্দের আমেজ, অন্যদিকে নীলা আর গুবলাইকে পাওয়া যাচ্ছে না। টেনশনে পড়ে যায় সবাই। নীলার বাবা বিষয়টা গোপন রেখে ওদের খোঁজা শুরু করে, সাথে নীরবও। কারণ মেয়ে মানুষের বদনামের শেষ নেই। নীলার বাবা আর নীরব বাড়ি থেকে বের হতে নীরবের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। নীরব ফোন রিসিভ করে হ্যালো বলে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। কলটা কেটে দিয়ে ওই নাম্বার থেকে একটা মেসেজ আসে। আপনারা কেউ চিন্তা করবেন না, নীলা আর গুবলাই আমার কাছে আছে। আমি ওদের কোনো ক্ষতি করব না, আমার কাছে সেফ থাকবে। আমি আপনাদের খুব পরিচিত একজন। বিয়ে বাড়ি, তাই নীলাকে খুঁজে কোলাহল তৈরি করবেন না, যাতে নীলার নামে সামান্য বদনাম হয়। আমি নীলাকে ফিরিয়ে আনবো অক্ষত অবস্থাতেই, নিশ্চিন্তে থাকুন। নীলার বাবা অস্থির হয়ে বলে, কে? অন্ধকার একটা রুমে নীলাকে আটকে রাখা হয়। চেয়ারের সাথে নীলার হাত পা বাঁধা, সেন্সলেস অবস্থায়। চোখের পানি ফোঁটা পড়তেই চোখ খুলে তাকায় নীলা।
সামনে থাকা মানুষটাকে দেখে নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। বড় বড় চোখ করে তাকিয়ে আছে নীলা। নীলার মুখের বাঁধন খুলে দিতেই নীলা মুখ থেকে বেরিয়ে আসে। আশরাফ, আপনি? আশরাফ একটা চেয়ার টেনে নীলার সামনে বসে। আমি? এসবের মানে কি? ভালোবাসা। এইসব ভালোবাসা? কিডন্যাপ কেন করেছেন? উদ্দেশ্য কি আপনার? ভয় পেও না, আমার উদ্দেশ্য হালাল। আমি শুধু তোমাকে আমার করে চাই, ব্যাস। মানে বিয়ে করব তোমাকে। কোন ধরনের পাগলামি এগুলো? বললেই হলো বিয়ে করবেন, আর আমি আপনাকে ভালোই বাসি না। আচ্ছা, সমস্যা নেই তো, বিয়ের পর বাসবে? না, বাসবো না। আরে বাসবে। তোমাকে এত বেশি ভালোবাসবো যে তুমি আমাকে ছাড়া কিছু বুঝবেই না। ওইগুলো আপনার স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন সত্যি করব, বিয়ে তো আমি করবই। ফালতু কথা বাদ দিন, আমাকে ছেড়ে দিন। আমার বাড়ির সবাই চিন্তা করছে। আর গুবলাই কোথায়? ছেড়ে দিলেই তো আর যেতে পারবে না জান। তুমি এখন কুমিল্লায় আমার বাসায় আছো, আর গুবলাই মায়ের কাছে আছে। একটু আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। গুবলাই কিন্তু অনেক কিউট, তাই না? একদম গুলুমুলু বাবু। বিয়ের পর আমাদেরও এরকম গুলুমুলু বাবু হবে, তোমার মতো কিউট হবে। আমাকে বাবাই বলে ডাকবে। সাইকো, আপনি একটা সাইকো। তোমার জন্যই। এখন বলো, তুমি কি বিয়েতে রাজি? না। দেখো, গুবলাইন মতো এমন একটা গুলুমুলু বাবুর ক্ষতি করতে কিন্তু আমার খুব কষ্ট হবে, তাও আবার তোমার জন্য। মানেটা খুব ক্লিয়ার নীলা। তুমি যদি বিয়েতে রাজি না হও তাহলে আমি গুবলাইকে পানিতে। নীলা চিৎকার দিয়ে বলে উঠে, চুপ, একদম চুপ। এই কথা মুখ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করবেন না। সাইকোরা কিন্তু সব পারে নীলা। আপনার সমস্যাটা কি? কেন এমন করছেন আপনি? সমস্যা তো একটাই, আর তার সমাধানও তোমার কাছে। আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। আমি গুবলার কাছে যাব। আগে বলো, তুমি বিয়েতে রাজি? আমি আগে গুবলাইকে দেখব। প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলুন, প্লিজ। এভাবে রিকোয়েস্ট করলে কি আর তোমাকে ফিরিয়ে দিতে পারি? বলো, চলো। আশরাফ নীলার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে একটা রুমে নিয়ে যায়। রুমের দরজা খুলতেই নীলা দেখতে পায় গুবলাই ঘুমিয়ে আছে। নীলা দৌড়ে গুবলাইয়ের কাছে যায়। ঘুমন্ত গুবলাইকে কোলে নিয়ে অজস্র চুমু খেতে থাকে। অবশেষে বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে, যেন এতক্ষণে কলিজা ঠান্ডা হলো। নীলার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। দৃষ্টি এড়ায় না আশরাফের। আশরাফ দরজায় দাঁড়িয়েই সব দেখছে। আমাকে ক্ষমা করে দিও নীলা, আমি এভাবে তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না আমার। আশরাফ ভেতরে প্রবেশ করে নীলার উদ্দেশ্যে বলে, হয়েছে তো অনেক আদর করা, এবার ওকে ঘুমাতে দাও। আমার কোলে ঘুমাবে গুবলাই। কেন? কোল থেকে নামালে আমি বোধহয় খেয়ে ফেলবো। আপনাকে দিয়ে এক ফোঁটা বিশ্বাসও পাই না আমি। আমি বুঝি এতই খারাপ? এটা আজকে প্রমাণ হলোই, না হলে গুবলাইকে নিয়ে আপনি। পুরো কথা বলতে পারে না নীলা, মুখ দিয়ে আসবেও না এমন অশুভ কথা। আশরাফ বলল, আচ্ছা বাদ দাও, এখন বলো তুমি বিয়েতে রাজি? উত্তরটা ভেবে দিও, কারণ তোমার কোল থেকে গুবলাইকে টেনে নিতে কিন্তু আমার খুব বেশি কষ্ট হবে না। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি আমার বাবা মায়ের পারমিশন ছাড়া বিয়ে করতে পারবো না, আর তাদের কষ্টও দিতে পারবো না। বেশ, তারা রাজি হলে বিয়ে করবে তো? এভাবে ব্ল্যাকমেল করে বিয়ে করার কোনো মানে হয়? তোমাকে আমার চাই, আমি শুধু এটাই জানি। আমি তোমার বাবা মাকে খবর দিয়ে আনাচ্ছি। আশরাফদের বাড়ির ড্রয়িং রুমে আশরাফ আর নীলার পরিবার উপস্থিত। সকলেই চুপচাপ। নীলার বাবা গম্ভীর হয়ে বসে আছে। তিনি আশরাফের উদ্দেশ্যে বললেন, আমি তোমাকে অনেক ভালো একটা ছেলে বলে ভাবতাম, কিন্তু তুমি যে এমন একটা কাজ করে বসবে সেটা আমার ধারণার বাইরে ছিল। আশরাফ মাথা নিচু করে উত্তর দেয়, আমাকে ক্ষমা করবেন আঙ্কেল, আমি পরিস্থিতির শিকার ছিলাম তাই বাধ্য হয়েছি। দয়া করে সেই পরিস্থিতির কথা জানতে চাইবেন না। আপনারা চাইলে আমি আপনাদের সকলের পায়ে ধরে মাফ চাইতেও রাজি আছি, তবুও প্লিজ নীলাকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। দেখো, তোমার পরিবারের অবস্থা, তোমার সবই ভালো জবও করো। তুমি যদি বাড়িতে প্রস্তাব পাঠাতে তাহলে আমরা বিনা বাক্যে রাজি হয়ে যেতাম। আশরাফের ফুপি এই পর্যায়ে বললেন, দোলা ভাই, আপনি তো আমাকে আজকে থেকে চেনেন না। নীলার মা আমার বাল্যকালের বান্ধবী।
সেটা আপনিও জানেন। আমি নিশ্চয়ই চাইবো না যে আমার বান্ধবীর মেয়ে সুখী না হোক। আমি বলছি কি, আশরাফ না হয় একটা ভুল করেই ফেলেছে, আপনারা সবাই মেনে নিন। নীলার মাও নীলার বাবাকে ফিসফিস করে বলল, আসলে আশরাফ ছেলেটা কিন্তু ভালো, আমাদের নীলা সুখে থাকবে। শেষে সকলে মিলে বিয়েতে সম্মতি জানালো। আশরাফের বাবা মা তো আগে থেকে নীলাকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে। সেদিন রাতেই আশরাফের সাথে নীলাকে ঘরোয়াভাবে বিয়ে দেওয়া হয়, আর বলা হয় নীলার ইন্টার শেষ হলে ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। নীলা এবার বিনয়ী সুরে ওর মাকে বলল, মা 2 বছর পর যখন ধুমধাম করে বিয়ে হবেই, তখন আমি তাহলে চাচার বাসায় চলে যাই, তখনই একেবারে শ্বশুরবাড়ি আসবো। নীলার মা কিছু বলার আগেই আশরাফ বলল, না, তুমি এখানে থেকেই পড়বে। টিসি নিয়ে এসে এখানে কলেজে ভর্তি হবে, তাও আমার থেকে দূরে যেতে দিব না। বাড়ি ভর্তি সকলেই আশরাফের কথা শুনে মুচকি মুচকি হাসতেছে। নীলা মনে মনে বলছে, আল্লাহ, এই ছেলের কি লাজ লজ্জা বলতে কিছু দাওনি? রাত 1টা, নীলা বেঘরে ঘুমাচ্ছে। আশরাফ ওইদিকে সকলের শোয়ার ব্যবস্থা করে এসে দেখে নীলা ঘুমোচ্ছে। আশরাফ লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে নীলার কাছে যায়। আজকেও কাটা চুলগুলো কপালে এসে পড়েছে। আশরাফ চুলগুলো সরিয়ে কপালে আলতো করে চুমু খায়। আশরাফের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। বউ, ও বউ। নীলা ঘুম ঘুম চোখে চোখ বন্ধ করেই বলে, ওঠো না, আমার ঘুম আসছে না, আর তুমি শান্তিতে ঘুমাচ্ছ। বলেই নীলার বাহু ধরে ঝাঁকাতে থাকে। নীলা প্রচন্ড মেজাজ নিয়ে উঠে বসে। কি হয়েছে, রাত বিরাতে কোন ঢং শুরু করলেন? এখনো তো কিছু করলামই না। নীলা দাঁত কটমট করে বলে, ফাজলামি করার মুড নাই এখন, ঘুমাবো আমি। আর আমি কি করব? মশা মারেন। মশা নাই তো। উফ, তাহলে নাচেন। আসো, দুজনে কাপল ড্যান্স দেই। তুই নাচ কুত্তা। হায় আল্লাহ, স্বামীকে এভাবে বকতে নেই, আল্লাহ পাপ দিবে পাপ। ভাই, আপনার সমস্যা কি? একটু শান্তিতে ঘুমাতে দেন প্লিজ। ছি, ভাই বলছো কেন? জান বলো, জান। নীলা আশরাফের শার্টের কলার ধরে বলে, এই শালা, তোর নাকামি বন্ধ করবি নাকি এখানেই মেরে পুঁতে ফেলবো? আয় হায়, এভাবে অধিকার মিশ্রিত কথা বললে আমি এমনিতেই মরে যাব। কতদিন পর এভাবে রাগ দেখাচ্ছ, তাই না? নীলা কিছু বলে না, চুপ করে থাকে। আশরাফ নীলার হাত ধরে বারান্দায় নিয়ে যায়। পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরতে গেলে নীলা বাধা দিতে চায়। আশরাফ নরম সুরে বলে, প্লিজ আজকে কিছু বলো না, আজকে আমাকে একটু সুযোগ দাও। নীলা হাত সরিয়ে নেয়। আশরাফ জড়িয়ে ধরে নীলার কাঁধে থুতনি রাখে। তুমি কত বোকা, তাই না নীলা? তুমি কি করে ভাবলে আমি গুবলাইয়ের ক্ষতি করতে পারি? অবশ্যই এটাকে বোকামি বলে না, ভালোবাসার বহিঃপ্রকাশ বলে। তুমি যে গুবলাইকে খুব ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই বুঝেছি, কিন্তু বিশ্বাস করো নীলা, আমিও গুবলাইকে খুব ভালোবাসি। আমি কখনোই পারতাম না ওর ক্ষতি করতে। তোমাকে এভাবে কষ্ট দিয়েছি বলে আমাকে ক্ষমা করে দিও। আর তুমি কেন আমাকে এভাবে ছেড়ে চলে গেলে বলো তো? হুমায়রার জন্য? সত্য মিথ্যা যাচাই না করেই এভাবে আমাকে ছেড়ে চলে গেলে? হুমায়রার সাথে সত্যি আমার কোনো সম্পর্ক হয়নি। আমি হুমায়রাকে কখনোই ভালোবাসিনি। সেদিন ওকে গান শুনিয়েছিলাম আমার বন্ধু রিকোয়েস্টে, ও তোমাকে তিলকে তাল করে শুনিয়েছে, আর তুমি সেটাই বিশ্বাস করেছো। জানো নীলা, তোমার অধিকার মাখা কথায় যে কবে কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। কতগুলো দিন আর রাত যে তোমার অস্থিরতায় কেটেছে তা আমি নিজেও বলতে পারবো না। তোমাকে কতবার যে নিজের মনের কথা জানাতে চেয়েছি, কিন্তু তার আগেই তুমি আমাকে কোনো সুযোগ না দিয়ে চলে গেলে। অনেক বেশি ভালোবাসি তোমাকে। প্লিজ নীলা, সব ভুল বোঝাবুঝি শেষ করে আমাকে আপন করে নাও। তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। সারা জীবন তুমি আমার উপর অধিকার খাটাও, আমি সেটা চাই। তোমার একটু ভালোবাসে আমার জন্য সব। ভালোবাসি তোমাকে। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আশরাফ নীলাকে ছেড়ে দেয়। নীলা গিয়ে শুয়ে পড়ে। বুঝলাম, এখনো অভিমান কমেনি তোমার। সমস্যা নেই, অভিযোগগুলো যখন দূর করতে পেরেছি তখন অভিমানগুলো দূর করব। তোমার ভালোবাসা তো আদায় করেই ছাড়বো আমি। অবশ্য তার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। আশরাফ গিয়ে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নীলা একটু নড়ে চড়েই বলে, আমাকে ছাড় শালা। আশরাফ আরো শক্ত করে জড়িয়ে ধরে। শালা বললে কেন? আমি কি তোমার শালা হই নাকি? জান বলো। কচু বলবো। যা, আমি কি কুচোর মতো নাকি? হ। ভাবছিলাম ছেড়ে দিব এখন,
আর দিব না। আশরাফের সাথে জোরাজুরি করে যখন দেখলো আশরাফের বাহু থেকে নিজেকে ছাড়াতে পারছে না, তখন শান্ত হয়ে যায় নীলা। আশরাফ বলে, এই তো লক্ষ্মী মেয়ে, চুপ করে শুয়ে থাকো। সকালে আশরাফের ভাবির ডাকে নীলার ঘুম ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। অদ্ভুত, শ্বশুর বাড়িতেও 9টা পর্যন্ত ঘুমানো সম্ভব? পাশে তাকাতেই দেখে আশরাফ এলোমেলো হয়ে শুয়ে আছে। মনের অজান্তেই হেসে বলে, হ্যাঁ তো বকি, তাও ফাজলামি বন্ধ হয় না। অথচ এই ঘুমন্ত আশরাফকে দেখে বোঝার উপায় নাই যে সে সারাদিন এই মানুষটাকে এত জ্বালায়। নীলা গিয়ে গোসল করে 3 পিস পরে ড্রয়িং রুমে গিয়ে দেখে আশরাফের ভাবি খাবার সাজাচ্ছে টেবিলে। নীলা, ঘুম কেমন হলো? ভালো ভাবি। এ কি বিয়ের পরের দিনই 3 পিস পরেছ? শাড়ি পরতে পারতে। আমি তো শাড়ি পরতে পারি না ভাবি। আচ্ছা, আমি শিখিয়ে দেবো নি। আশরাফ উঠেছে ঘুম থেকে? যাও, ওকে ডেকে নিয়ে আসো, তারপর সবাই মিলে নাস্তা করবে একসাথে। নীলা আশরাফকে ডাকতে যায় অনিচ্ছা সত্ত্বেও। এই হুম ওঠেন, ফ্রেশ হয়ে আসেন। হুম আবার কিসের? ওঠেন তাড়াতাড়ি, ক্ষুধা লাগছে আমার। আশরাফ এবার উঠে বসে। খাওনি এখনো? জি না, আপনাকে ডাকতে পাঠালো। ওলে আমার বউতালে, একদম নাকামি করবি না শালা। যা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। এখনো এই তুই তুকারি আর শালা বলবা? পরেও বলবো। আচ্ছা, এই দুইটাকে একটু চেঞ্জ করা যায় না? মানে শালা থেকে যান, আর তুই বা আপনি থেকে তুমি। রুমের ভেতর আশরাফের ভাতিজি নিহি ঢুকে আশরাফের উদ্দেশ্যে বলে, চাচু, তুমি চাচিকে ধরে লেগেছো কেন? চালো চাচিকে। নীলা তাকিয়ে দেখলো আসলেই আশরাফ এতক্ষণ নীলার হাত ধরেছিল। আশরাফ নিহিকে কোলে নিয়ে বলে, কেন নিহু, চাচু কি খুব পচা যে তোমার চাচিকে ধরতে পারবো না? তুমি খুব পচা। চাচি, চলো আমরা নাস্তা করব। বাড়িতে আসতে না আসতেই নিহিকে কি জাদু করলে? নীলা হেসে বলে, আপনি গুবলাইকে যে জাদু দিয়ে কিডন্যাপ করেছিলেন। নীলা নিহিকে কোলে করে ড্রয়িং রুমে যায়। আশরাফ ভাবতে থাকে, আমি গুবলাইকে কি জাদু করেছিলাম? ও শিট, চকলেট, আইসক্রিম, চিপস, বউ দেখে আমার খুব চালাক। আশরাফ ফ্রেশ হয়ে খেতে যায়। ড্রয়িং রুমে গিয়ে দেখে নীলা নিহিকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছে। চেয়ারটা টেনে আশরাফ একদম নীলার কাছে বসে। নীলার কানে ফিসফিস করে বলে, শুধু নিহিকে খাওয়ালেই হবে? আমাকে একটু খাইয়ে দাও। নীলাও আশরাফের কানের কাছে ফিসফিসিয়ে বলে, এমন খাউন খাওয়াবো জীবনে আর খাবার খাওয়ার নাম মুখেই নিবি না শালা। আশরাফ এবার একটু নড়ে চড়ে সোজা হয়ে বসলো। হতাশ মুখে একটা রুটি নিয়ে চিবোচ্ছে। আশরাফের এমন অবস্থা দেখে নীলা মিটমিট করে হাসছে। খাওয়া শেষে আশরাফ বেডরুমে যাওয়ার আগে নীলাকে বলে, নিহিকে খাইয়ে একটু রুমে আসো তো। কেন? দরকার আছে। নিহিকে খাইয়ে নীলা রুমে যেতেই আশরাফ দরজা চাপিয়ে দিয়ে নীলাকে জড়িয়ে ধরে। নীলা বিরক্ত মাখা মুখ নিয়ে বলে, সমস্যা কি আপনার? এরকম হুটহাট করে জড়িয়ে ধরেন কেন? এখন তো শুধু জড়িয়ে ধরেছি, পরে আরো কত কিছু করব। সেগুড়ে বালি। জি না বউ আমার, এখন তোমার উপর আমার অধিকার আছে। স্বামীর অধিকার খাটাতে চাচ্ছেন? ভালোবাসার। ছাড়েন আমাকে। ছাড়ার জন্য ধরেছি নাকি? নিহি পেছন থেকে বলে, চাচু, তুমি চাচিকে মারছো কেন? আশরাফ পেছনে তাকিয়ে নিহিকে দেখে নীলাকে ছেড়ে দেয়। তুমি এখানে কেন আম্মু? যাও তোমার মায়ের কাছে যাও। না, আমি চাচি কাছেই থাকবো। আমি তোমাকে এতগুলো চকলেট কিনে দিব, যাও সোনা। সত্যি দিবা? 3 সত্যি। নিহি চলে যেতে নিলেই নীলা পেছন থেকে নিহিকে ডাক দিতে যায়। আর আশরাফ নীলার মুখ চেপে ধরে বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বধিব পরাণ। আশরাফের কথা শুনে নীলার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীলার মুখ থেকে হাত সরিয়ে আশরাফ ধীরে ধীরে নীলার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। নীলা ভয়ে ভয়ে বলছে, না, একদম না। দুজনের নিঃশ্বাসই দুজনের মুখের উপর পড়ছে। নিহি আবার রুমে আসে। চাচু। নীলা এবার আশরাফকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আবার আসছো কেন আম্মু? তুমি কি করছো চাচু? আবার মারতেছো চাচিকে? না সোনা, আমি তোমার চাচিকে মারবো কেন? আদর করো। পুরো কথা বলার আগেই নীলা আশরাফের মুখ চেপে ধরে নিহিকে বলে, মামুনি, তোমার চাচ্চু আমাকে অনেক বকেছে, এখন আবার মারতেও আসছিল। তুমি চলে আসছো বলে পারেনি। আমাকে তোমার সাথে নিয়ে চলো। আশরাফ নীলার হাত মুখ থেকে সরিয়ে বলে,
না না, মিথ্যা বলছে তোমার চাচি। তুমি পসা শাশু, আমি শাশিকে আমার সাথে নিয়ে যাব। চলো শাশি। নিহি নীলার হাত ধরে টেনে নিয়ে যায়। দরজার সামনে গিয়ে পেছনে তাকায় নীলা। আশরাফের অবস্থা দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে নীলার। বেচারার এই করুণ চাহনি দেখে বেশ মজা পাচ্ছে নীলা। যাওয়ার আগে আশরাফকে চোখ মেরে যায় নীলা, যার অর্থে নীলা বুঝাতে চায় নীলা জিতে গেছে। আশরাফ তখন মনে মনে বলে, খুব খুশি না? এখন না হয় নিহির জন্য বেঁচে গেলে, পরে কি করবা? আর এই নিহিতাই না, আসার আর সময় পায় না। সকালে নিহির সাথে গল্প করে, ভাবি আর মায়ের কাজে সাহায্য করে কখন যে দিনটা কেটে গেল বুঝতেই পারেনি নীলা। রাতে খেয়ে দিয়ে সকলে ঘুমাতে যায়। নীলা রুমে গিয়ে দেখে আশরাফ খুব মনোযোগ দিয়ে ফোনে কার সাথে যেন চ্যাটিং করছিল আর মুচকি মুচকি হাসছিল। নীলা সেদিকে পাত্তা না দিয়ে চুপচাপ একপাশে শুয়ে পড়ে। অদ্ভুত, আমি ওর পাশে, অথচ ও আমাকে জ্বালাচ্ছে না। আমাকে রেখে ফোন নিয়ে ব্যস্ত। থুর, কি ভাবছি এগুলো? না জ্বালালেই তো খুশি আমি। নীলা এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। অনেকখানি সময় কাটার পর নীলা ঘুমিয়ে পড়ে। আশরাফ তখন ফোনটা রেখে নীলাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। নীলার কপালে চুমু খেয়ে বলে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করে আশরাফের বুকে। আমি তাকে জড়িয়ে ধরেছি নাকি সে আমাকে জড়িয়ে ধরেছে? আর কিছু না ভেবে নীলা ফ্রেশ হয়ে ভাবির সাথে নাস্তা বানাতে সাহায্য করে। নাস্তা বানিয়ে যখন আশরাফকে ডাকতে যায়, তখন দেখে আশরাফ রুমে নাই। বেলকুনিতে গিয়ে দেখে আশরাফ ফোনে কার সাথে যেন খুব হেসে কথা বলতেছে। নীলার রাগে শরীর জ্বলছে, তবুও নিজেকে যথেষ্ট ঠান্ডা রেখে বলে, খেতে ডাকে আপনাকে। আশরাফ শুনেও না শোনার ভান করে ফোনে কথা বলতে থাকে। আশ্চর্য, আমি যে ডাকি তাকে কানে যাচ্ছে না। নীলা এবার চেঁচিয়ে বলে, আপনাকে খেতে ডাকে। আশরাফ পেছনে তাকিয়ে বলে, আসতেছি, যাও। নীলা রাগে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। আশরাফ একটু উকি দিয়ে দেখে নীলা আছে নাকি। নীলা চলে যেতেই আশরাফ ফোন রেখে হেসে লুটোপুটি খাচ্ছে। বউ আমার, তুমি আমার থেকে কিভাবে দূরে থাকো আমিও সেটা দেখব। নাস্তার টেবিলে খেতে বসেও আশরাফ চ্যাটিং করছে। নীলা খাওয়া বাদ দিয়ে আশরাফের দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। পারে তো এই চাহনি দিয়েই যেন ওকে ধ্বংস করে ফেলে। আশরাফ সামান্য কিছু নাস্তা করেই রুমে চলে যায়। আশরাফের পেছন পেছন নীলাও যায়। রুমে গিয়ে ভাঁজ করা কাপড়গুলোই আবার ভাঁজ করছে নীলা, আর চোখে আশরাফকে দেখছে। আশরাফ তো ফোনে কার সাথে একদম হাসিতে ফেটে পড়ছে। নীলা কানটা খরগোশের মতো খাড়া করে শোনার চেষ্টা করছে আশরাফ কি কথা বলছে। জান, আমিও তোমাকে খুব মিস করি। উফ, লাভ ইউ বাবু, এতগুলো লাভ ইউ। নীলার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। কোনো রকম রাগ চেপে নীলা রান্নাঘরে চলে যায়। ফ্রিজ থেকে আইস বের করে মাথায় ধরে। নীলার এই অবস্থা দেখে ভাবি জিজ্ঞেস করে, কি গো নীলা, এরকম ঠান্ডার ভেতর তুমি আবার মাথায় আইস দিছো কেন? রাগ কমাচ্ছি ভাবি, রাগ কমাচ্ছি। এভাবে রাগ কমানো যায় নাকি? কি জানি, কিন্তু চেষ্টা করছি। তা রাগটা কার সাথে শুনি? নিশ্চয়ই আশরাফের সাথে। এই রাক্ষস রাজ ছাড়া আর কে আছে শুনি? তাহলে একটা বুদ্ধি দেই, শোনো। যার রাগ তার উপরে খাটাও। ঠিক, একদম ঠিক বলেছেন ভাবি। রাত 10:20। নীলা লাইট নিভিয়ে শুতে যায়। আশরাফ অন্যদিকে কাত হয়ে শুয়ে ফোনে চ্যাটিং করছে। নীলা একবার উঠে বসে আবার শুয়ে পড়ে। শেষমেশ আশরাফের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বন্ধ করে রাখে। এ কি, ফোন নিলে কেন? ফোন দাও। না, দিব না। সারাক্ষণ ফোনে এত কি? প্লিজ দাও, বেবি রাগ করবে। এই বেবি আবার কোন শাকচুন্নি? আমার জান, আমার বেবি, আমার গার্লফ্রেন্ড। শালা, ঘরে বউ রেখে আবার গার্লফ্রেন্ডের সাথে পীড়িত করিস? বউ যদি তার আশেপাশেই না ঘেঁষতে দেয় তাহলে আর কি করার আছে বলো? কেন, তুই পারস না? বউ না করলেই তো শুনতে হবে। আমি বাবা এসব জোর টোর করার মধ্যে নেই। আমি আমার বেবিকে নিয়ে ভালো আছি। তোর বেবির গুষ্টি কিলাই আমি। আজ থেকে বেবি ট্যাক্সি, বাস, ট্রাক সব বাদ। শুধু আমাকে নিয়েই থাকবি, বুঝেছিস? কিন্তু আমি আদর করব কাকে? কাকে আদর করবি মানে? আমাকেই করবি। কোন অধিকারে? ভালোবাসার অধিকারে। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। এখনো এটা বোঝাতে হবে আমি ভালোবাসি নাকি? তাহলে সুন্দর করে জান ডেকে বলো ভালোবাসি। পারবো না। কেন? লজ্জা লাগে। লজ্জাবতী বউ আমার, বুকে আসো। নীলাকে বুকে নিয়ে শুয়ে পড়ে আশরাফ।
নীলার চুলে বিলি কাটতে কাটতে বলে, একটা কথা বলি? হুম। আমি কিন্তু কোনো বেবি টেবির সাথে কথা বলিনি। চ্যাটিং করেছি বন্ধুর সাথে, আর ফোনে যে কথা বলেছি ওটা এমনি এমনি, সব তোমাকে রাগানোর জন্য করেছি। না হলে তো তোমাকে ধরাই যাচ্ছিল না। তোমার অধিকারে নিজেকে আবদ্ধ করার জন্য এত কিছু করতে হয়েছে। এই ভালোবাসার অধিকারে আটকে রেখো আমায়। বাইন মাছের মতো পিছলে যেও না আর। অনেক কষ্টে ধরেছি তোমায়। নীলা রাগ নিয়ে আশরাফের দিকে তাকায়। তবে রে পুরো কথা বলার আগেই নীলার মুখ আটকে ধরে আশরাফ। প্লিজ বউজান আমার, আজকে অন্তত শালা বলে আর গালি দিও না। নীলা আশরাফের হাতে কামড় দিয়ে হেসে বলে, ভালোবাসি। আশরাফ নীলার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলে, অনেক বেশি ভালোবাসি।